আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের রোজার সময়কার একেবারে শেষের দিকের একটা ব্লগ শেয়ার করব। আমি ভেবেছিলাম যে এটা আমি দিয়েছি, কিন্তু হঠাৎ করেই খেয়াল করলাম যে গ্যালারিতে রয়ে গেছে, তার মানে আমার দেওয়া হয়নি, ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম যে এই জন্য আপনাদের সাথে এটা আজকে শেয়ার করি। আমি ওই দিন গিয়েছিলাম আব্বুর জন্য আড়ং থেকে একটা পাঞ্জাবি নেওয়ার জন্য উত্তরাতে। আর ওই দিন যাওয়ার আরও একটা উদ্দেশ্য ছিল, সেটাও বলবো। তো প্রথমেই নেমে আমার যেহেতু এটাই কাছে পড়লো, তাই ভাবলাম যে এই কাজটাই আগে সেরে নেই। তো ওখান থেকে আব্বুর পাঞ্জাবিটা নিয়ে নিলাম পছন্দ করে। তারপর চলে এসেছি আমার মেজো খালামণির বাসায়। এটা ছিল রোজার ঈদের সপ্তাহখানেক আগের কথা আর কি। তো ওই সময়টাই আমার যে খালাতো ভাই, ওর বিদেশে চলে যাওয়ার কথা, অস্ট্রেলিয়াতেও চলে যাচ্ছে পড়াশোনার জন্য। ওর এখানেই ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট হয়ে গেছে। তো এখনও মাস্টার্স ডিগ্রির জন্য অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তো অনেক দিন ধরেই বলছিল দেখা করার জন্য, কিন্তু জোহার স্কুল খোলা ছিল, সব কিছু মিলিয়ে আমি সময় বের করতে পারিনি। আবার আমার বোনের অফিস খোলা থাকে, তাছাড়াও আমার ভাইয়েরও কিছু দৌড়াদৌড়ি ছিল, কাগজপত্র একদম এন মোমেন্টে সব কিছু রেডি করা, ওর শপিং। তো সব কিছু ক্লিয়ার করার পর ও বললো যে আমার তো এখন একদমই সময় নেই হাতে, তোমরা একদিন সময় করে আসো। তো আমি চেয়েছিলাম রোজার আগেই একটা দিন যাব, বাইরে কোথাও বসবো, ওর সাথে রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছিলাম। ভাবছিলাম যে বাসায় হয়তো বা যাবো না, অন্য কোথাও বেরিয়ে আসবো। তো কিন্তু সেরকম আর পরে সময় সুযোগ হয়নি। এরকমভাবেই যেতে যেতে অলরেডি আমাদের তখন রোজা এসে গেছে। তো এই কারণে খালামণি ফোন দিয়ে বললো যে যেহেতু রোজার দিন, রেস্টুরেন্টে বাইরে তোমরা কোথাও বসে কি করবে, এর থেকে তোমরা বাসায় আসো। তখন খালামণি মাত্রই বাসাটা শিফট করেছে রোজার একদম শুরুর দিকে। তো এরপর আর আমাদের যাওয়া হয়নি। তো খালামণি বলল যে এসে বাসাটাও দেখে যাও, আর ওর সাথে সারাটা দিন বাসায় আসলে থাকতে পারবে, বাইরে যদি কোথাও যাও কতক্ষণ আর থাকতে পারবে। তো এই জন্য খালামণির বাসায় চলে গিয়েছিলাম। তো গিয়ে ওদের বাসার ছাদে গিয়ে আমি তো অবাক, এত সুন্দর একটা ভিউ। আমাদের যে ঢাকা এয়ারপোর্ট আছে সেটার একেবারেই পাশে হচ্ছে আমার খালামণির বাসাটা। এয়ারপোর্টের পিছন দিকে যে পিছনে প্লেনগুলো যেখানে ইয়ার্ডের মধ্যে একদম খালি বসে থাকে, যে জায়গাটাতে তাদের হচ্ছে ল্যান্ডিং স্পেস, এবং পিছন সাইডে যে কার্গো ভিলেজ যেখানে কিছুদিন আগে আগুন লেগেছিল, এই কার্গো ভিলেজের বাউন্ডারির একেবারেই কাছাকাছি হচ্ছে খালামণির বাসাটা। আর যেহেতু এই বাসার সামনে অন্য কোনো বহুতল ভবন নেই, তাই একদম ক্লিয়ারলি সম্পূর্ণ এয়ারপোর্টের পিছনের ব্যাকইয়ার্ডটা দেখা যায়। এবং এখানে পিছন সাইড যেহেতু এটা, তো এখানে যে প্লেনগুলো সেগুলো হচ্ছে বেশিরভাগই কিছু অকেজো প্লেন যেগুলো থাকে সেগুলো এখানে হচ্ছে রাখা হয়েছে। আর এছাড়াও আরেকটু দূর থেকে চেষ্টা করলেই দেখা যায়, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, যদিও আমি ওখান থেকে খুব ক্লিয়ারলি দেখতে পেয়েছি। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিন্তু একটু পরপরই এক একটা প্লেন হচ্ছে ল্যান্ড করছে, আবার কিছুটা হচ্ছে ফ্লাই করে যাচ্ছে। আমরা হয়তো হাইয়েস্ট আধা ঘন্টার মতো ছাদে ছিলাম। অতটুকু সময়ের ভিতরে প্রতি 5 থেকে 10 মিনিটের ভিতরে এক একটা প্লেন আসছিল, এবং মাঝে মাঝে হেলিকপ্টারও দেখা যাচ্ছিল। মোট কথা ওখান থেকে আপনারা পুরো এয়ারপোর্ট এরিয়াটা খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। খুবই সুন্দর একটা পরিবেশ। উত্তরার একেবারে লাস্টের বর্ডারের দিকে পড়েছে জসীমউদ্দিনে, আর এয়ারপোর্টের একেবারে শুরুর দিকে, যে কারণে এই জায়গাটা কিন্তু অতটা ঘনবসতি নেই। যেহেতু এখানে সরকারি জায়গায় বেশি, তাই খোলামেলা পরিবেশটা এখানে বেশি ছিল। আর ওদের বাসার ছাদে ওই দিনে আমি প্রথম যেহেতু গিয়েছিলাম, তো ওদের ছাদে দেখলাম প্রচুর ফুল গাছ। আমার কাছে এটা খুবই ভালো লাগলো। তো ওদেরকে জিজ্ঞেস করলাম এই ফুল গাছগুলো কাদের, তখন বললো যে বেশিরভাগই হচ্ছে বাড়িওয়ালাদেরও আছে, এছাড়া অন্যান্য যারা গাছ লাগাতে চায় তারাও এখানে ছাদে এনে রাখতে পারে। তো সবাই ছাদের মধ্যে রাখে, এ কারণে দেখতে খুবই ভালো লাগে। প্রতিটা কর্নারেই ছোট ছোট বিভিন্ন জায়গা নিয়ে এক একজন এক একভাবে ফুল গাছগুলো রেখেছিল। আর পিছন সাইডটাতে বিভিন্ন বিল্ডিং ছিল, বেশিরভাগই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। তো ওদের কাছাকাছি দেখলাম যে একেবারেই গা ঘেঁষে কোনো বিল্ডিং নেই, যে কারণে চারদিক থেকে খুবই আলো বাতাস আসে, যে কারণে বাসাটা বেশি ভালো লাগে। এবং ওদের হচ্ছে বাসার ভিতরেও যথেষ্ট পরিমাণ আলো বাতাস ভিতর দিকে যাওয়া আসা করে। দিনের বেলা লাইটের বা ফ্যানের তেমন একটা প্রয়োজন পড়ে না।
আর আমি যে সময়টায় গিয়েছিলাম তখন হচ্ছে ফেব্রুয়ারির একেবারে লাস্টের দিকে। তো ওই সময়টা কিন্তু শীত ছিল না। কিন্তু এখানের যে এয়ারপোর্টের চারদিকের খোলা জায়গাটাতে কেমন যেন একটা কুয়াশাচ্ছন্ন হয়েছিল। ওই সময়টা এমনও না যে অনেক বেশি গরম আবার এমন বেশি শীত। এই কারণে একটু আবছা, আবছা দেখা যাচ্ছিল। অত বেশি ক্লিয়ারলি দেখা যায়নি। আর এই দিকটাতে ওদের যত পিছন দিকের যে জায়গাগুলো ছিল, আমি ভেবেছিলাম যে এগুলো হয়তো পিছনে ছায়ার মধ্যে, ওখানে কিছু নেই। তো হঠাৎ করে আমার মেয়ের যখন ডাকাডাকি করছিল, তো ওর সাথে কথা বলতে গিয়ে দেখি এই কর্নারটাও ভর্তি হচ্ছে গাছ। আর এখন এই জায়গাটা আরও বেশি অর্গানাইজড। আমি তো এরপরে আরেকবার গিয়েছিলাম ঈদের সময়, সেই ব্লগটা আমি শেয়ার করে ফেলেছি। ওই সময় আরও বেশি সুন্দর করে এগুলো গোছানো হয়েছে। আর তখন যেহেতু রঙের কাজ চলছিল ওনাদের, একেবারে নতুন বিল্ডিং, এই কারণে মাঝখানের দিকে গাছগুলোকে সরিয়ে রাখা হয়েছিল, একটু এলোমেলো ছিল। পরবর্তীতে এখন অনেক সুন্দরভাবে এগুলো গুছিয়ে রেখেছে। আর ওনাদের অনেক ধরনের মরিচ গাছ দেখলাম, কিন্তু সম্ভবত এগুলো থেকে তুলে তারা খায় না রেগুলার, যে কারণে বেশিরভাগ মরিচ হচ্ছে পেকে গিয়েছিল। চিকন লম্বা থেকে শুরু করে সাদা মরিচ বা হচ্ছে একটু মোটা ধরনের বিভিন্ন ধরনের মরিচ ছিল। আর খালামণির বাসার পেছন সাইডটা হচ্ছে উত্তরার যে লেকটা আছে, ওইটার হচ্ছে 7 নম্বর লেকের একেবারেই পেছন সাইডটা হচ্ছে খালামণির বাসার সাথেই। তো মোট কথা সামনে পিছনে মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশে বাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও ওই দিন আমার হাতে খুব বেশি সময় ছিল না, ইফতার করেই আমরা বাসায় আবার চলে আসব, খুব বেশি দেরি করব না। আর ওই দিন আমাদের সব কাজিনরা এসেছিল, অনেক বছর পরে আমরা সব কাজিনরা মিলে একটা দিন স্পেন্ড করেছি। তো এরকম সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় বেশিরভাগ সময় ওরা সবাই ঈদে নানু বাসায় একত্রিত হতো, আর ওই সময়টায় আমি হয়তো না আমার শ্বশুরবাড়ি থাকতাম, বা আমি যখন ঢাকায় থাকতাম তখন ওদের সবার আসার সময় হতো না। তো বহু বছর পর আমার ভাইয়ের আর কি ওর উসিলাতেই সবাই মিলে একসাথে সময় কাটালাম। শুধুমাত্র এখানে আমার ছোটো মামার ফ্যামিলি ছিল না, কারণ মামারা হচ্ছে আমরা যে উইকে গিয়েছিলাম তার আগের সপ্তাহে যেদিন উইকেন্ড ছিল সেই দিন গিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করে এসেছে। তো আমার মেয়েকে হচ্ছে যার কোলে দেখতে পেয়েছেন, আমার ওই ভাই বাইরে যাচ্ছে পড়াশোনার জন্য। ও অনেক ভালো স্টুডেন্ট, ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি ওর অনেক বেশি আগ্রহ ছিল। পড়াশোনা নিয়ে কখনোই ওর বাবা মাকেও কোনোভাবেই ডিস্টার্ব করেনি, এবং ওর রেজাল্টও যথেষ্ট পরিমাণ ভালো। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে ওর পড়াশোনা শেষ করার পরও কিছুদিন ঢাকাতে জবও করেছিল। তো হঠাৎ করে ও ডিসিশন চেঞ্জ করলো। আসলে কিছুদিন আগে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্থিতিশীল ছিল। তো ওই সময় আমার খালু চিন্তা করলেন যে আমার একটা মাত্র ছেলে, এদেশে এমন একটা সময় তখন ছিল যে মানুষের জীবনের কোনো সিকিউরিটি ছিল না, যে যখন তখন মানুষ বের হলে একটা ঝামেলাতে পড়তে পারতো। তো সব কিছু মিলিয়ে তখন খালু চিন্তা করলো যে ওকে বাইরে পাঠিয়ে দিলে ওর পড়াশোনাটাও ভালো একটা জায়গাতে একটা ডিগ্রি নিয়ে আসতে পারবে, এবং ওখানে যদি ও সেটেল হতে পারে অন্তত পক্ষে ওর লাইফটা হয়তো বা আরও বেশি সিকিউর হবে। মানুষের হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে। বিদেশে গেলেই যে মানুষ সব ধরনের বিপদ আপদ থেকে সেফ থাকবে বিষয়টা তা নয়। তারপরেও সবাই তো চায় একটা বেটার লাইফ লিড করতে। এজন্য খালু ওকে পরবর্তীতে জবটা ছাড়িয়ে দিয়ে তখন ওকে আইএলটিএসের জন্য প্রিপারেশন নিতে বলে। তো খুব অল্প সময়ের ভিতরে ও খুব ভালো একটা মার্কস পেয়ে তারপর হচ্ছে ও যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছিল 5টার মধ্যে 5টাতেই ওর নাম চলে এসেছিল। পরবর্তীতে ও সিলেক্ট করে একটাতে নিয়েছে। সবথেকে বেশি সুবিধা হয়েছে যেটা, ও এবং ওর কাজিন, ওর ফুফাতো ভাই, ও হচ্ছে অ্যাপ্লাই করেছিল। তো ওর ছিল 3টে ইউনিভার্সিটি, ওখান থেকে ওর যেটা কমন পড়েছিল আমার ভাইয়ের সাথে। তো সেখানে পরবর্তীতে দুইজনেই 2টা সাবজেক্ট আলাদাভাবে নিয়ে ওরা ভর্তি হয়ে গেছে, যে কারণে ওরা এখন ওখানে গিয়ে একই বাসায় থাকতে পারবে। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট, যে বিদেশে গিয়ে কাউকে চেনা জানা না থাকলে তখন বাসার সবাই অনেকটা টেনশন ফিল করে যে একা একা গিয়ে কী করবে। তার মধ্যে আমার ভাই কখনোই কোনো কিছু নিজের হাতে করে খায়নি। আমার খালামণির খুবই আদরের ছেলে বলতে গেলে, এটা তো সবার সন্তানই কিন্তু তাদের কাছে আদরের থাকে। তো কখনোই কিছু নিজে থেকে করতে হয়নি। এখন যে কিভাবে কি করবে এজন্য অনেকটাই টেনশন ছিল। যখন জানা গেল ওরা একসাথে যাচ্ছে তখন কিন্তু সবাই অনেকটা রিল্যাক্স হয়েছে।
তো আমি আর আমার বোন মিলে আমার ভাইকে হচ্ছে একটা গিফট করলাম। এটা ছিল একটা পাসপোর্ট কভার। ওর নাম দিয়ে খুব সুন্দর করে ওর পছন্দ মতোই আমরা অর্ডার করে এটাকে কাস্টমাইজ করেছি। তো ওকে আমরা দেখিয়েছিলাম যে ও কী লোগো পছন্দ করবে। ওর পছন্দ মতো কালার, টুলস সব কিছু মিলিয়ে ওকে এই কভারটা আমরা গিফট করেছিলাম। এছাড়াও আমি আরও কয়েকটা জিনিস আমার পেজ থেকে ওর প্রয়োজনীয় হতে পারে এরকম কিছু জিনিস গিফট করেছিলাম। আর ওই দিন আম্মু আব্বু যেহেতু যেতে পারেনি, তাই খালামণি আবার আমাদের ফেরার সময় আব্বু আম্মুর জন্য খাবারও দিয়ে দিয়েছিল। আমরা চেয়েছিলাম আর একটু বেশি সময় থাকবো, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে পরে আর থাকতে পারলাম না। সবাইকে বিদায় দিয়ে আমি হচ্ছে আমার বোনকে নিয়ে আর আমার মামার সাথে একটু তাড়াতাড়ি চলে আসছি বাসায়। এই আর কি, আমাদের আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।